মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের পড়াবো পাওয়ার অ্যাম্প্লিফায়ার। গত লেকচারেও এটা নিয়ে আলোচনা করেছিলাম, শেষ করতে পারিনি। বাকি অংশটা আজকে শেষ করবে ইনশাল্লাহ। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা। কোনো সমস্যা হলে মতামত সেকশনে তোমরা মতামত দিবা, সমস্যার কথা জানাবা, পরবর্তী লেকচারে ইনশাল্লাহ সংশোধন করব। আজকের আলোচনার বিষয় হলো পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ইফিসিয়েন্সি, ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেশন, ক্রসওভার ডিস্টরশন অ্যান্ড এলিমিনেশন। প্রথমে আমরা ইফিসিয়েন্সি নিয়ে আলোচনা করি। দেখো, আমরা কার ইফিসিয়েন্সি আলোচনা করব? একটা ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের। এটা হলো একটা ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সার্কিট। এইটা হলো ট্রান্সফরমার, এটাকে বলে ট্রান্সফরমার T1। প্রথম ট্রান্সফরমারের নাম হলো ড্রাইভার ট্রান্সফরমার। এই যে হলো দুটো ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। এটা হলো সাপ্লাই ভোল্টেজ ভিসিসি। এটা হলো সেকেন্ডারি ট্রান্সফরমার T2, আউটপুট ট্রান্সফরমার। এটা প্রাইমারি উইন্ডিং, সেকেন্ডারি উইন্ডিং। প্রাইমারি উইন্ডিংকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেন্টার ট্যাপ করা হয়েছে। উপরের অংশে এনন সংখ্যক পাক, নিচের অংশে এনন সংখ্যক পাক। সেকেন্ডারি উইন্ডিংয়ে মোট পাক সংখ্যা N2। আমরা এই সার্কিট নিয়ে এখন আলোচনা করবো, দক্ষতা নিয়ে আলোচনা করব। দেখো, ধরি আউটপুট ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা রো যথাক্রমে এনপি ও আরপি এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা রো যথাক্রমে এনএস ও আরএস। আমরা জানি ট্রান্সফরমেশন রেশিও এ সমান এনপি বাই এনএস। এখন দেখো, এ যদি লেস দেন 1 হয় তাহলে ইপি বাই এস সমান এনপি বাই এনএস। এটা আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে। যেহেতু এনপি বাই এনএস মানে এ যদি লেস দেন 1 হয় তাহলে এইটাও লেস দেন 1, এইটাও লেস দেন 1। ইপি বাই এস লেস দেন 1, ইপি লেস দেন ইএস। তাহলে ইএস বড়, ইপি ছোট, তাহলে ট্রান্সফরমার হবে স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক অনুরূপভাবে এ গ্রেটার দেন 1 হলে ইপি বড় হবে, ইএস ছোট হবে, একে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা একটা সমীকরণ দেখলাম। দেখো, ইপি বাই এস সমান এনপি বাই এন এস সমান এ। আমরা তো ধরে নিচ্ছি এনপি বাই এন এস সমান এ। আবার আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে এনপি বাই এন এস সমান ইপি বাই ইএস। এখন আমরা পরের পৃষ্ঠায় যাই। দেখো দেখো এনপি বাই এনএস যদি এ হয় তাহলে এনএস বাই এনপি কি হবে? 1 বাই এ। আবার আমরা জানি এনএস বাই এনপি সমান আইপি বাই আইএস ট্রান্সফরমারের ক্ষেত্রে। এখন 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ। 1 নম্বর সমীকরণে কি ছিল? ইপি বাই এস। 2 নম্বর সমীকরণ বাম পাশে কি আছে? আইপি বাই আইএস ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ ডান পাশে ছিল এ, 2 নম্বর ডান পাশে 1 বাই এ। ইপি বাই এস ভাগকে গুণ করে দিলাম, আইএস উপরে দেবে, আইপি নিচে আসবে, সমান এ ভাগ 1 বাই এ। ইপি বাই আইপি, আইএস বাই এস সমান এ ইন্টু এ বাই 1। ইপি বাই, আমরা জানি ভোল্টেজ ভাগ কারেন্ট সমান রোধ। যেহেতু এটা প্রাইমারি কুণ্ডলী তাহলে এটা আরপি হবে। আর ইএস বাই আইএস হলো আরএস, তাহলে 1 বাই ইএস বাই আইএস হলো আরএস। তাহলে আইএস বাই ইএস কি হবে? 1 বাই আরএস, এ স্কোয়ার। আরপি ইকুয়াল টু এ স্কোয়ার আরএস। এখন দেখো, এ মানে আমরা আগে কি ধরেছিলাম? এনপি বাই এনএস। তাহলে আরপি হবে এনপি বাই এনএস হোল স্কোয়ার আরএস। এনপিকে আবার কি জানি? এনপিকে দুই ভাগে ভাগ করেছিলাম, এন অন এন অন। তাহলে মোট কি হবে? 2 এন অন। এনএস কে নাম দিচ্ছি কি? N2। তাহলে আরপি হবে 2 এন অন বাই N2 হোল স্কোয়ার আরএস। এই সমীকরণটা জানা প্রয়োজন এই কারণে, পুশ পুল অ্যাম্প্লিফায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইম্পিডেন্স ম্যাচিং এর মাধ্যমে লোডের সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করা। লোডের সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করতে পারছে কিনা আমরা এই সমীকরণের সাহায্যে সেটা বুঝতে পারি। এটা উল্লেখ করা প্রয়োজন যে পুশ পুল অ্যাম্প্লিফায়ার ইম্পিডেন্স ম্যাচিং এর মাধ্যমে লোডের সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সুবিধা অসুবিধা কি কি? ক্লাস বি অপারেশনের জন্য এই সার্কিটের দক্ষতা অনেক বেশি, প্রায় 75%। বেশি এসি আউটপুট পাওয়ার পাওয়া যায়, দুটো সুবিধা। তাহলে দক্ষতা বেশি, আউটপুট পাওয়ার বেশি পাওয়া যায়। অসুবিধা কি? দুটি ট্রানজিস্টর ব্যবহার করতে হয়।
ইনপুটে দুটি সমান বিপরীত ভোল্টেজ প্রয়োজন হয়, এই কারণে পুশ পুল সার্কিটে ড্রাইভার স্টেজ ব্যবহারের প্রয়োজন হয়। যদি ট্রানজিস্টর প্যারামিটারগুলো একই না হয় বা একই হলেও দুটি অর্ধচক্রের জন্য অসম বিবর্ধন হতে পারে, ফলে এই সার্কিটে বিকৃতি বেশি হয়। ব্যবহৃত ট্রান্সফরমারের সাইজ বড় ও ব্যয় বড়। আমরা এখন পড়ব এসি আউটপুট। দেখো, আমরা এখন পড়ব ক্লাস বি পুশ পুল অ্যাম্প্লিফায়ারের সর্বোচ্চ দক্ষতা। দেখো, আমাদের পুশ পুল অ্যাম্প্লিফায়ারে দুইটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়, ফলে আমরা যে পাওয়ার সাপ্লাই দিই সেটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এদিকে খেয়াল করো, এক্স অক্ষের দিকে আমরা ধরছি কি ভিসি, ওয়াই অক্ষের দিকে আইসি, এক্স অক্ষের দিকে ভিসি, ওয়াই অক্ষের দিকে আইসি। এটা হলো এসি লোড লাইন, এইটা কিউ পয়েন্ট। দেখো, এসি লোড লাইনের কিউ পয়েন্ট এবং ডিসি লোড লাইনের কিউ পয়েন্টও কাট অফ পয়েন্টে, কিন্তু ডিসির ক্ষেত্রে এই কাট অফ পয়েন্টের মান হলো ভিসি সমান ভিসিসি, আর এসির ক্ষেত্রে হলো তোমার ভিসিসি বাই 2, কারণ যেহেতু 2 ডে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এই কারণে ভোল্টেজ সমান ভাগে ভাগ হয়ে যাবে। একটা ট্রানজিস্টরে ভিসিসি বাই 2 আর একটা ট্রানজিস্টরের কাট অফ পয়েন্ট ভিসিসি বাই 2। তাহলে তোমার এসি লোড লাইনের ক্ষেত্রে কিউ পয়েন্ট হবে ভিসিসি বাই 2, স্যাচুরেশন কারেন্ট হবে ভিসিসি বাই 2 ভাগ লোড রেজিস্ট্যান্স মানে আরএল। একে বলে আইসি স্যাচুরেশন, ভিসিসি বাই 2 আরএল। এটা হলো কিউ পয়েন্ট, ভিসি সমান সমান ভিসিসি বাই 2। এই জায়গা দেখো, তোমার সে ভিসিসি বাই 2 থেকে কমে 0 আবার বেড়ে ভিসিসি পর্যন্ত যেতে পারে। পরে এটা একটা ট্রানজিস্টর অ্যাম্প্লিফাই করবে, এটা একটা ট্রানজিস্টর অ্যাম্প্লিফাই করবে। এসি আউটপুট ভোল্টেজের পিক ভ্যালু ভিসি, এটার মান কত বলো? ভিসিসি বাই 2। এসি আউটপুট কারেন্টের পিক ভ্যালু ভিসি বাই আরএল, ভিসিসি বাই 2 আরএল। এসি আউটপুট পাওয়ারের সর্বোচ্চ গড় মান পিও ম্যাক্স। এসি আউটপুট ভোল্টেজের মূল গড় বর্গমান, এসি আউটপুট কারেন্টের মূল গড় বর্গমান। আমরা এসির ক্ষেত্রে সবসময় আরএমএস ভ্যালু ব্যবহার করি। পিও ম্যাক্স হবে ভিসি বাই √2, ম্যাক্সিমাম ভ্যালু ভাগ √2, আয়েরও ম্যাক্সিমাম ভ্যালু ভাগ √2 সমান সমান হবে সর্বোচ্চ পাওয়ার ভিসি আইসি বাই 2। ভিসির মান আবার কি জানি? ভিসিসি বাই 2। বাকি রইল কি? আইসি বাই 2, আইসি বাই 2। তাহলে ভিসিসি আইসি ভাগ 4, এটা হলো সর্বোচ্চ এসি আউটপুট পাওয়ার। সাপ্লাই ভোল্টেজ ভিসি এর জন্য ইনপুট ডিসি পাওয়ার পিডিসি কি হবে? ভিসিসি আইডিসি। আমরা কিন্তু জানি আইডিসি সমান সমান আইসি বাই পাই। আইডিসি সমান আইসি ভাগ পাই কিভাবে হয় আমরা একটু প্রমাণ দেখবো, আপাতত এটা মনে রাখবো। আইডিসি হলো আইসি ভাগ পাই, তাহলে পিডিসি কি হবে? ভিসিসি আইডিসি মানে আইসি বাই পাই। পেয়ে গেলাম। সর্বোচ্চ কালেক্টর দক্ষতা এটা ইকুয়াল টু হবে পিও ম্যাক্স ভাগ পিডিসি। পিও ম্যাক্স হলো ভিসিসি আইসি ভাগ 4, আর পিডিসি হলো ভিসিসি আইসি ভাগ পাই। ভাগ করলে পাওয়া গেলো পাই বাই 4। পাই বাই 4 মানে হলো 0.785, অর্থাৎ 78.5%। ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কালেক্টর দক্ষতা যেখানে 50%, সেখানে ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কালেক্টর দক্ষতা হলো 78.5%। তাহলে বোঝা গেল দক্ষতা অনেক বেশি। এখন এই দক্ষতা আমরা আবার বিকল্পভাবে নির্ণয় করতে পারি, এটা আমরা একটু দেখি। আমরা জানি দক্ষতা এটা ইকুয়াল টু পিএসসি বাই পিডিসি। পিএসসি হলো এসি কারেন্টের ক্ষমতা, পিডিসি হলো ডিসি কারেন্টের ক্ষমতা। দেখো, আইডিসি কে আমরা কল্পনা করতে পারি তোমার পালসেটিং ডিসির সাথে। আইডিসি হলো পালসেটিং ডিসি। পালসেটিং ডিসির আবার কি মান বের করবো? গড় মান। দেখো, তাহলে তোমার গড় মান কি দেবা? ইন্টিগ্রেশন 0 টু পাই আইডি থেটা, মানে পাই দশা পার্থক্যের জন্য মোট কারেন্টের মান ভাগ হলো 2 পাই মোট একটা চক্রের দশা পার্থক্য। যদি এর অর্ধচক্র নাই, কিন্তু দশা বিবেচনার সময় পুরো দশাটাই নিতে হবে। 1/2 পাই 0 টু পাই। আই মানে আমরা কি জানি? যেহেতু পালসেটিং ডিসি সাইনোসয়েডালের মতো, আই নট সাইন থেটা ডি থেটা ডি থেটা। আই নট ধ্রুবক বাইরে নিয়ে গেলাম, আই নট বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন থেটা ডি থেটা। আই নট বাই 2 পাই
ইন্টিগ্রেশন সাইন থিটা জি থিটা মানে হলো মাইনাস কস থিটা, থার্ড ব্র্যাকেট 0 টু পাই, মাইনাস বাইরে নিয়ে গেলাম, মাইনাস আই নট বাই 2 পাই, ভিতরে কস থিটা হলো 0 টু পাই, মাইনাস আই নট বাই 2 পাই, কস থিটার জায়গা পাই মাইনাস কস থিটার জায়গা 0, মাইনাস আই নট বাই 2 পাই, কস পাই মানে মাইনাস 1, ফর্মুলার মাইনাস কস 0 মানে 1, মাইনাস আই নট বাই 2 পাই ইন্টু মাইনাস 2, মাইনাসে মাইনাসে কাটা, 2 কাটা, তাহলে আই নট বাই পাই। তাহলে আমরা পেয়ে গেলাম একটা ট্রানজিস্টরের জন্য আইডিসি হলো আই নট বাই পাই। দুটো ট্রানজিস্টরের জন্য কি হবে, এটা গড় দুটো দ্বিগুণ, আইডিসি হবে 2 ইন্টু আই নট বাই পাই, 2 আই নট বাই পাই। আমরা এতক্ষণ কি পেয়ে গেলাম, আইডিসি পেয়ে গেলাম পুরো পুশপুল পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য, দুটো ট্রানজিস্টরের জন্য। তাহলে পিডিসি কি হবে, আইডিসি ইন্টু ভিসি সি, আইডিসি মানে হলো 2 আই নট বাই পাই, ভিসিসি মানে ভিসিসি, তাহলে 2 ভিসিসি আই নট বাই পাই। আমরা এতক্ষণ কি পেলাম, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে পিডিসি আমরা পেলাম হলো পিডিসি। এখন দেখবো আইএসসি, আইএসসি মানে হলো আইআরএমএস। দেখো পূর্ণচক্রের গড় বর্গের গড় মান আমরা কি জানি, হয় 0 টু পাই আই স্কয়ার ডি থিটা ইন্টু 1 বাই পাই, অথবা 0 টু 2 পাই ইন্টিগ্রেশন আই স্কয়ার ডি থিটা ভাগ 2 পাই, যে কোনো একটা নিলে হবে। ফলাফলে কি, এটা সহজ, এটা নিয়ে আমরা 1 বাই পাই 0 টু পাই আই স্কয়ার মানে হলো আই স্কয়ার সাইন স্কয়ার থিটা, ডি থিটা মানে ডি থিটা, আই স্কয়ার ধ্রুবক বাইরে নিয়ে গেলাম, আই স্কয়ার বাই পাই 0 টু পাই সাইন স্কয়ার থিটা ডি থিটা, হর এবং লবকে 2 দ্বারা গুণ, পায়ের সাথে 2 আসলো, সাইন স্কয়ারের সাথে 2 গেল, তাহলে আই নট স্কয়ার বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 টু পাই 2 সাইন স্কয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা সমান সমান আই নট স্কয়ার বাই 2 পাই, এখন ইন্টিগ্রেশনের দুটো পার্ট হয়ে গেল, ডি থিটা ইন্টু 1 ডি থিটা মাইনাস কস 2 থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন 0 টু পাই ডি থিটা ইন্টিগ্রেশন 0 টু পাই কস 2 থিটা ডি থিটা, আই নট স্কয়ার বাই 2 পাই ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা লিমিট 0 টু পাই, আর ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স আমরা জানি এ 1 বাই এ সাইন এক্স মানে হাফ সাইন 2 থিটা 0 টু পাই, আই নট স্কয়ার বাই 2 পাই থিটা 0 টু পাই, হাফ বাইরে নিয়ে গেলাম সাইন 2 থিটা 0 টু পাই। ব্যাপক বিশ্লেষণ করা হয়েছে, কোনো ফাঁক রাখা হয় নাই। আই নট স্কয়ার বাই 2 পাই থিটার জায়গা পাই মাইনাস থিটার জায়গা 0, হাফ সাইন 2 থিটার জায়গা পাই মাইনাস সাইন 2 ইন্টু 0 মানে 0, আই নট স্কয়ার বাই 2 পাই পাই, আর সাইন 2 পাই 0, সাইন থিটাও 0, তাহলে এটা পুরোটা বাদ, তাহলে থাকবে হলো আই নট স্কয়ার পাই বাই 2 পাই, আই নট স্কয়ার পাই বাই 2 পাই, পাই পাই কাটা, তাহলে আমরা আই স্কয়ার গড় কি লিখতে পারি, আই নট স্কয়ার বাই 2, আই নট স্কয়ার বাই 2, তাহলে আই আর এম এস কি হবে, এটার আবার বর্গমূল, আই স্কয়ার গড়ের আবার বর্গমূল, তাহলে আই নট বাই রুট পাই, এটাকে আমরা বলি আইএসসি। ভি আর এম এস অনুরূপভাবে কি হবে, ভি নট বাই রুট 2, তাহলে পিএসসি হবে ভিএসসি আইএসসি, ভিএসসি হলো ভি নট বাই রুট 2, আইএসসি হলো আই নট বাই রুট 2, তাহলে ভি নট আই নট বাই 2, কালেক্টর দক্ষতা এটা ইকুয়াল টু পিএসসি বাই পিডিসি, পিএসসি হলো ভি নট আই নট বাই 2, পিডিসি হলো 2 ভিসি আই নট সি আই নট বাই পাই, তাহলে কি লিখলাম, এই ভিসিসি মানে ভি নট, তাহলে ভি নট আই নট বাই 2 ইন্টু পাই বাই 2 ভি নট আই নট, ভি নট আই নট কাটা গেল 2, তাহলে পাই বাই 4 মানে হলো 0.785 78.5%। গাণিতিকভাবে বিশ্লেষণ করলে যা পাওয়া যায়, সার্কিট অ্যানালিসিস করলেও তাই পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে মতামত দিবা, পরবর্তী লেকচারে আবার বোঝানোর চেষ্টা করব। এখন আমরা দেখব ট্রানজিস্টর পাওয়ার অদক্ষেপ, ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেশন। আসলে এটা হলো সিস্টেম লস, আমরা ইনপুটে যে পরিমাণ ভোল্টেজ দিই কখনো আউটপুটে সেই পরিমাণ ভোল্টেজ বা পাওয়ার পাই না। এই যে পাওয়ার লস, এই লসটা কোথায় হয়, ট্রানজিস্টর ভিতরে হিট হিসেবে লস হয়, একে আমরা বলি ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেশন। এই ডিসিপেশনটা তাপ হিসেবে হয়। এটা আমরা কিভাবে পেতে পারি, পি টু টি, যেহেতু আমরা ক্লাস বি পুশপুল পাওয়ার পেতে পারি, কয়টা ট্রানজিস্টর ব্যবহার করছি, 2টা, তাহলে টু টি মানে 2টা ট্রানজিস্টরের জন্য, পি মানে পাওয়ার ডিসিপেশন, পিডিসি মানে ইনপুট ভোল্টেজ মাইনাস পিএসসি মানে ইনপুট পাওয়ার মাইনাস পিএসসি মানে কি আউটপুট পাওয়ার। তাহলে একটা ট্রানজিস্টরের জন্য কি হবে, 2টা ট্রানজিস্টরের পাওয়ার ডিসিপেশনের অর্ধেক হবে, তাহলে পিটি হবে পি টু টি ভাগ 2, আবার পি টু টি মানে কি পিটিসি মাইনাস পিএসসি ভাগ 2 ভাগ 2। ঠিক আছে, পিটিসি কিভাবে বের করে আমরা আগে দেখলাম, পিএসসি কিভাবে বের করে আমরা আগে দেখলাম, তাহলে পিএসসি আর পিটিসি বের করে সমীকরণে বসাই দিলে আমরা পেয়ে যাব একটা ট্রানজিস্টরের জন্য পাওয়ার ডিসিপেশন। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব ক্রস ওভার ডিস্টরশন। এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস, খেয়াল করো।
আমাদের ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্পলিফায়ার ইনপুট সার্কিটকে আমরা বায়াসিং করি নাই, সিগন্যালের মাধ্যমে সে বায়াসিং হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা তো জানি ইনপুট সার্কিট হলো একটা পিএন জাংশন, অবশ্যই এর পটেনশিয়াল ব্যারিয়ার আছে। যদি জার্মেনিয়াম ট্রানজিস্টর হয়ে থাকে এর পটেনশিয়াল ব্যারিয়ার হবে 0.3 ভোল্ট, যদি সিলিকন ট্রানজিস্টর হয়ে থাকে এর পটেনশিয়াল ব্যারিয়ার হবে 0.7 ভোল্ট। তাহলে আমরা যে বায়াসিং ভোল্টেজ দিলাম না, তো যখন আমাদের ইনপুট সিগন্যাল যাবে, ইনপুট সিগন্যাল তো 0 থেকে আস্তে আস্তে বাড়া শুরু হয়, তাহলে 0.7 পর্যন্ত আমরা তেমন কোনো কারেন্ট পাবো না বা কারেন্ট পাবো না। তাহলে সিগন্যালে একটু ডিস্টরশন হবে, কাটা যাবে। ঠিক আছে, প্রথম অর্ধচক্রের জন্য এরকম কাটা যাবে, দ্বিতীয় অর্ধচক্রের জন্য 0.7 ভোল্ট পর্যন্ত কাটা যাবে। এই জায়গায় দেখো, এই যে ভোল্টেজ কমতে কমতে যখন এই যে এই সার্কেলের মধ্যে দেখো এই সিগন্যাল ভোল্টেজের মান এই জায়গাও কাটা গেছে, এই যে বাড়লো, ফরওয়ার্ড ব্যাসিং আছে, কারেন্ট যাচ্ছে, আউটপুট পাচ্ছি, ভোল্টেজ কমতেছে, এই পর্যন্ত আমরা আউটপুট পাবো, সিগন্যাল পাবো, এরপর আর আউটপুট পাবো না। কারণ কি, এই যে এইটুকের জন্য মান 0.7 ভোল্টের কম, তখন ট্রানজিস্টর অফ হয়ে যাবে। আবার দেখো, যখন পরের ট্রানজিস্টর অন হবে তখনও তার সিগন্যাল বাড়তেছে, 0 থেকে 0.7 ভোল্ট, এই পর্যন্ত আর কারেন্ট পাওয়া যাবে না। এটা হলো 0.7 ভোল্ট থেকে 0 ভোল্ট পর্যন্ত পাবো না, এটা 0 ভোল্ট থেকে 0.7 পর্যন্ত পাবো না। তাহলে প্রথম সিগন্যালের শেষ কিছু অংশ ডিস্টরশন হবে, দ্বিতীয় অর্ধচক্রেরও প্রথম কিছু অংশ ডিস্টরশন হবে। এই ডিস্টরশনকে বলে ক্রস ওভার ডিস্টরশন। কেন ক্রস ওভার ডিস্টরশন? একটা ট্রানজিস্টর অন থেকে যখন আরেকটা ট্রানজিস্টর অন হবে তার মাঝখানে, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা যখন ক্রস করবে তখন এই ডিস্টরশন ঘটে। এই কারণে ডিস্টরশনের নাম হলো ক্রস ওভার ডিস্টরশন। এখন পরের চিত্রে আমরা দেখি, এটা আরো, এই যে হলো আমাদের ইনপুট সিগন্যাল, এই যে হলো আউটপুট সিগন্যাল। আউটপুট সিগন্যাল এই জায়গায় চেহারা বিকৃতি ঘটে গেছে। ঠিক আছে, একটা ট্রানজিস্টর অন থেকে আরেকটা ট্রানজিস্টর অন হওয়ার এর মাঝখানে দুটো ট্রানজিস্টর কিছু সময়ের জন্য অফ থাকে বা সিগন্যাল ঠিক মতো যায় না। ঠিক আছে, তখন এটাকে বলে ক্রস ওভার ডিস্টরশন। ক্রস ওভার ডিস্টরশন। এখন দেখো, এই তোমার ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ার, এটা একটা আমরাও বলছিলাম মারাত্মক সমস্যা, লো লেভেলে মারাত্মক ডিস্টরশন ঘটে। ঠিক আছে, ডিস্টরশন ঘটার কারণ কিন্তু আমি বলেছি, তোমার সিলিকন ট্রানজিস্টর হলে 0.7 পর্যন্ত পটেনশিয়াল ব্যারিয়ার থাকে, আর জার্মেনিয়াম ট্রানজিস্টর হলে 0.3 ভোল্ট পর্যন্ত পটেনশিয়াল ব্যারিয়ার থাকে। এই পটেনশিয়াল ব্যারিয়ার যদি আমরা বায়াসিং না করি তাহলে সিগন্যাল ডিস্টরশন হবেই। তাহলে আমাদের প্রথম অর্ধচক্রের জন্য 0.7 ভোল্ট, দ্বিতীয় অর্ধচক্রের জন্য 0.7 ভোল্ট, তাহলে আমাদের 1.4 ভোল্ট এই জোন পর্যন্ত আমরা কোনো ভোল্টেজ বা সিগন্যাল পাই না। এই জোনকে বলে ডেড জোন। তাহলে আমাদের যদি এটা ওভারকাম করতে হয়, এই ডিস্টরশন এলিমিনেট করতে হয়, তাহলে অবশ্যই আমাদের বায়াসিং করতে হবে। এবং সে বায়াসিং মান কি হবে? জামিনের জন্য 0.3 ভোল্টের বায়াসিং, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্টের বায়াসিং, তাহলে আর ডিস্টরশন হওয়ার সুযোগ থাকবে না। যখন সিগন্যাল 0.7-এর চেয়ে কমে যাবে তখন আমাদের এই বায়াসিং ভোল্টেজ ট্রানজিস্টর অন রাখবে। আর যখন, আশা করি বুঝতে পেরেছো, তাহলে বোঝা গেল এটা একমাত্র দূর করা যায়, এলিমিনেট করা যায় ক্রস ওভার ডিস্টরশন বায়াসিং এর মাধ্যমে, এবং সে বায়াসিং ভোল্টেজের মান হবে পটেনশিয়াল ব্যারিয়ারের সমান। জার্মেনের ক্ষেত্রে 0.3 ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চাইলে একটা চিত্র দেখতে পারি। এই যে দেখো, আগে কিন্তু এইটুক কাটা গেছিল, এই যে এখান থেকে এইটুক কাটা, ঠিক আছে, এখান থেকে এইটুক কাটা, এখন কিন্তু কাটা যাবে না। এই যে আমরা 0.7 ভোল্ট দিয়েছি, এই যে 0.7 ভোল্ট দিয়েছি ফরওয়ার্ড ব্যাসিং এর জন্য, তাহলে এই যে -0.7 পর্যন্ত কি হবে, সিগন্যাল পাবো। এই যে যখন আগে যেটা ডিস্টরশন হয়েছিল সেখানে বায়াসিং করে দেওয়ার কারণে এই সিগন্যাল আমরা এখন পাবো। তাহলে আমাদের ইনপুট সিগন্যাল যেরকম সাইনোসয়েডাল, আউটপুট সিগন্যাল হয়ে গেল সম্পূর্ণ সাইনোসয়েডাল। কিন্তু পার্থক্য হলো এই, আগে আমাদের অপারেশন ছিল 180 দশাকোণের মধ্যে, এখন আমাদের অপারেশন হবে এখান থেকে এই পর্যন্ত 180, এইটুক আর এইটুক হলো বোনাস, নামার সময় এইটুক আর সেইটুক, এইটা এই বোনাসের মান ধরে 20 ডিগ্রি। তাহলে আমাদের এখন অপারেশন ফেজ হবে 200 ডিগ্রি। এখন আমরা তো জানি 180-র বেশি ফেজ অপারেট করলেই সেটার ক্লাস বি থাকে না, কিন্তু এরপরেও আমরা এটাকে ক্লাস বি বলবো।
কারণ এটা ডিস্টরশন দূর করার জন্য আমরা এটা ব্যবহার করেছি। ডিস্টরশন তুমি দূর না করতে চাও তাহলে তো 180 অপারেট করেই, কোনো অসুবিধা নাই। আশা করি বুঝতে পেরেছো। যা বললাম সেই সার্কিটে আবার এদিকে একটু ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের কিউ পয়েন্ট, যেহেতু আমরা বায়াসিং করেছি, আমাদের কিউ পয়েন্ট এখন হবে কাট অফ থেকে একটু উপরে, কাট অফ থেকে একটু উপরে। আমাদের কিউ পয়েন্ট কাট অফ থেকে একটু উপরে, দেখছো? তাহলে আমাদের এই যে আগেই অন হবে, আগেই অন হবে, ঠিক আছে? আগেই অন হবে, আগেই অন হবে, সিগন্যাল আর কাটা পড়বে না, আমরা সম্পূর্ণ ইনপুটটাই আউটপুটে পাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে পরবর্তীতে আবার দেখা যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।